সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে নিয়ে ঢাকা এবং দিল্লির সম্পর্ক অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে রীতিমতো র্যাট অ্যান্ড ক্যাট, ইঁদুর এবং বিড়ালের খেলা। এটাকে যদি আপনি জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি, এই টম অ্যান্ড জেরির খেলার সঙ্গে তুলনা করেন, একজ্যাক্টলি ঠিক সেম খেলা খেলা হচ্ছে। দিল্লি নিঃসন্দেহে একটি অত্যন্ত অভিজ্ঞ, যাকে বলা হয় তার একটা পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আছে এবং তাদের ওয়ার্ল্ড ওয়াইড, দুনিয়াব্যাপী তাদের সেই নেটওয়ার্ক রয়েছে। যে কোনো একটা ছোট বিষয়কে বিরাট করে তুলে ধরা, তারপর যে কোনো একটা বড় বিষয়কে একেবারে ছোট করে ফেলা, যে কোনো একটা বড় সমস্যা, সেটা গণতান্ত্রিক আন্দোলন হোক, সন্ত্রাস হোক, এনিথিং, রাষ্ট্র ইটসেলফ যদি মনে করে, ভারত রাষ্ট্র মনে করে যে এটি রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়, সেখানে রাষ্ট্রের মেশিনারিজগুলো অটোমেটিক্যালি সেখানে আদার দেন পলিটিক্যাল পার্টি ফাংশন করতে থাকে। যেমন ধরুন, তাদের জুডিশিয়ারি, তাদের মিলিটারি, তাদের সিভিল সার্ভিস, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো, এই সংস্থাগুলো অটো ফাংশন করে দেশের ভিতরের এবং বাইরের অরাজকতা দূর করার জন্য, এবং এক্ষেত্রে বিশ্বাস করেন যে তাদের কোনো পলিটিক্যাল নেতৃত্বের কোনো রকম, যাকে বলা হয় এখানে অনুমোদন, প্রলোভন কিংবা কমেন্ট দরকার হয় না। বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটি, এই সম্পর্কটি অনলি 10% সম্ভবত পলিটিক্যাল ডিজায়ার, আর বাকি 90%, সেই 90% হলো ভারত নামক যে রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রসত্তা, সেই সত্তার অটো ফাংশনের মধ্যে পড়ে গেছে। যেমন ধরুন, আমাদের সাথে তাদের প্রায় 4500 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এই সীমান্তে তাদের যে সীমান্তরক্ষী বাহিনী যে কাজগুলো করবে, এটার একটা অটো সাজেশন আছে। সীমান্ত ঘিরে যে সীমান্তরক্ষী বাহিনীর বাইরে কতগুলো ক্যান্টনমেন্ট আছে। এরপরে সীমান্ত ঘেরা যে 7 সিস্টার, 7টি রাজ্য রয়েছে, সেই 7টি রাজ্যের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামোর কতগুলো অটো ফাংশন আছে। এরপর ভারতের কেন্দ্রীয় কমান্ড, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড, ভারতের যে যারা বিদেশের মাটিতে ভারতের স্বার্থ সংরক্ষণ করে, গোয়েন্দা সংস্থা লাইক CIA আর লাইক MI6, ব্রিটেনের MI6 এর মতো। তো এই প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনাকে নিয়ে যে কাজকর্ম করছেন, আমি আগেই বললাম তার 90% রাষ্ট্র ইটসেলফ এখানে অনেক কিছু করছে, আর অনলি 10% এটি নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের উপর নির্ভর করছে। এখন কোনো কারণে যদি বিজেপি ক্ষমতা থেকে চলে যায়, রাহুল গান্ধী আসে, তাহলে এই 10%-এর জায়গায় বড় জোর 11% হবে বা বড় জোর 9% হবে। বাকিটা কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তারা তাদের যে রাষ্ট্রীয় কাঠামোর যে অটো ফাংশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেই ইনস্টিটিউশনের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা বাইরে থেকে যতটা বুঝতে পারি, সেটা হলো তারা বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে। বাংলাদেশ তারা দখল করবে না, বাংলাদেশে তারা ইনসার্জেন্সি চালাবে না, বাংলাদেশকে কখনো তারা সিকিমের মতো এইভাবে দখল করে রাখবে না। কেন রাখবে না? তাদের এই যে 7টি রাজ্য আছে, এখানে তাদের যে একটা পলিটিক্যাল ডেমো আছে, এরপর এর বাইরে তাদের যে একটা ভূতাত্ত্বিক বিধি ব্যবস্থা রয়েছে, তাদের যে একটা ভাষাতাত্ত্বিক ব্যবস্থা রয়েছে, এবং কালচারাল হেজিমনি যেটিকে বলা হয়, সেই কালচারাল হেজিমনিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। প্রথমত ধরুন যে আমাদের হাজার বছরের ইতিহাসে বাংলা, বিহার, উড়িষ্যা, এই রাজ্যগুলো একত্রে ছিল। বাংলা বলতে পশ্চিম বাংলা এবং বাংলা, এর সঙ্গে আসামের একটা বিরাট অংশ, আর উড়িষ্যা বলতে তো উড়িষ্যা বুঝেন, আর বিহার। এখন বাংলাদেশকে যদি তারা দখল করে, দখল করার সঙ্গে সঙ্গে
ভারতের এই সেভেন সিস্টার, এই সেভেন সিস্টারের মূল কেন্দ্র হয়ে পড়বে আইদার ঢাকা অথবা কলকাতা। তখন এই অঞ্চলেই বাংলা, বিহার, উড়িষ্যা এবং এর কেন্দ্রিক যে সেভেন সিস্টার, যেটি ব্রিটিশ জমানাতে, তার আগে সুলতানি জমানাতে, মুঘল জমানাতে যেভাবে এই পুরো অঞ্চল হাজার হাজার বছর ধরে অ্যাক্ট করেছে, এবং উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, এবং এই অঞ্চলই উত্তর ভারতের রাজনীতি মানে দিল্লি রাজনীতি ডমিনেট করেছে, আর দিল্লি দক্ষিণ ভারতকে মানে নরেন্দ্র মোদীর যে এলাকা, সেই এলাকার মানুষদেরকে অত্যাচার করেছে। এখন স্বাধীন ভারতে 47-এর পরে এটা রিভার্স হয়েছে, অর্থাৎ দক্ষিণ ভারতের যারা রাজনীতিবিদ তারাই এখানে, ধরুন জওহরলাল নেহরু দীর্ঘদিন তিনি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, হি ওয়াজ মোর পাওয়ারফুল দ্যান অফ জওহরলাল নেহরু। এরপরে জওহরলাল নেহরুর পরে যারাই ক্ষমতায় এসেছেন, ইন্দিরা গান্ধী দীর্ঘদিন চালিয়েছেন, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই দক্ষিণ ভারত মানে উত্তর ভারতের যে রাজ্যগুলো হাজার বছরের, তাদের চেয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং সেখান থেকে এই নরেন্দ্র মোদী বালথ্যাকারে এদের তৈরি হয়েছে, এবং এখন এদের জয় জয়কার। কিন্তু যদি বাংলাদেশ দখল করে ফেলানো হয়, তাহলে এখানকার যে ভূতাত্ত্বিক অবস্থা, সেখানে দুই বাংলা একত্র হয়ে যাবে, আসাম একত্র হয়ে যাবে, বাংলা ভাষা হিন্দির চাইতে পাওয়ারফুল হয়ে যাবে, এবং বাঙালি যে কালচার, এখানে যেভাবে রবীন্দ্রনাথ তৈরি হয়েছে, নজরুল তৈরি হয়েছে, বাংলা গানে হেমন্ত তৈরি হয়েছে, মান্না তৈরি হয়েছে, শচীন দেববর্মন তৈরি হয়েছে, মানে আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন তৈরি হয়েছে, এই রকমভাবে আপনি সেই দক্ষিণ ভারতে কিছুই পাবেন না। সেখানে তামিল সিনেমা মানে আপনি যদি দেখেন, আর সেই তুলনায় যদি আপনি মানে মুম্বাইয়ের যে সিনেমা স্টাইল, সেখানে যদি আপনি দেখেন, দেখবেন যে আপনি এলাহাবাদ মানে অমিতাভ বচ্চন থেকে অন্যান্য যারা যারা সুপারস্টার হয়েছেন, এরা সবাই উত্তর ভারতের অংশ। এই পুরো জিনিসটার ডেমোটা আবার সে আগের মতো চলে আসবে, ফলে কোনো অবস্থাতে তারা বাংলাদেশকে দখল করার মানে দখল করবে না। বাংলাদেশ যত প্রভোগ করুক না কেন, এতে ভারত ভেঙে যাবে। ভারত আবার সেই সুলতানি জমানাতে যা হয়েছে, বলবনের সময় যা হয়েছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজিতে আমলে যা হয়েছে, কুতুবুদ্দিন আইবিকের সময় যা হয়েছে, ভারতে মুসলমানরা আসার আগে যা হয়েছে, ঠিক সেম ঘটনা হবে। ইতিহাস বারবার ঘটে, এটা ভারত জানে, আমরা বাঙালি জানি না। ফলে আমাদের দেশে যে সমস্ত লোকজন বলেন যে বাংলাদেশকে তারা একটা সিকিম বানিয়ে ফেলবে, কাশ্মীর বানিয়ে ফেলবে, নট লাইক দ্যাট। বাংলাদেশকে তারা যে কাজ করবে সেটা হলো, এটি একটি অস্থির অগ্নিগর্ভ তারা বানানোর চেষ্টা করবে। এটি একটি পলিটিক্যালি ফেইল্ড রাষ্ট্র, ফাইন্যান্সিয়ালি দুর্বল একটা রাষ্ট্র তারা বানাবে, এবং এখানে মানে এমন কিছু তৈরি করবে। আমরা যেভাবে এখন পাকিস্তানকে ভয় পাই, বাংলাদেশে দেখুন, আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু যারা পাকিস্তানে গেছেন তারা সবাই বলেন যে না, পাকিস্তানের মতো এত ভালো কোনো রাষ্ট্র নেই, কিন্তু আমরা বাংলাদেশে ভয় পাই, ওরে বাবা সেটা জঙ্গি দেশ, গেলে এটা করবে ওটা করবে। আপনি দেখেন আমরা আফগানিস্তানকে ভয় পাই, ওরে বাবা তালিবানের দেশ, গেলে যে কোনো সময় সে চাবুক মারবে, শরিয়াতি বিচার করবে, ফাঁসিতে লটকিয়ে ফেলবে। আমরা মধ্যপ্রাচ্য বলতে আপনি যদি সিরিয়া, লিবিয়া, ইরাক, ইরান এই সমস্ত দেশের কথা চিন্তা করি, আমাদের মনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে যায়। ঠিক এইরূপ, অর্থাৎ ইউরোপ যেভাবে এই কাজগুলো করেছে, একইভাবে ভারত চাচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে এরকম একটা নেগেটিভিটি পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য, যেন ভারতের একেবারে দরিদ্র প্রান্তিক মানুষটি সেও যেন ঘৃণাক্ষরে ঢাকা আসতে না চায়, বাঙালি হতে না চায়, বাংলাদেশে আসতে না চায়। আবার অন্যদিকে এরকম একটা কালচারাল হেজিমনি তারা তৈরি করতে চাচ্ছে যে বাংলাদেশের মানুষ ভারতীয় গান শুনবে, ভারতে যাবে, ভারতে যদি গোবর বড়ি বানিয়ে দেওয়া হয় তারা সেই গোবর খাবে, এরকম একটা তারা কালচার চলছে। এবং এখানকার 18 কোটি মানুষকে জিম্মি করে যতটা সম্ভব ব্যবসা বাণিজ্য করবে। আর এই কাজ করার জন্য তাদের একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন দরকার, দল দরকার, এবং সেখানে প্রভাবশালী যাকে বলা হয় যে সকল রাজনৈতিক দল আছে বা ব্যক্তি আছে, তাদেরকে তাদের করায়ত্তে বা আয়ত্তের মধ্যে নিয়ে আসা। যেভাবে দীর্ঘদিন ধরে কানাডা রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করছে, যেভাবে মেক্সিকো রাজনীতি নিয়ন্ত্রণ করছে, এখন ইদানিং ভেনেজুয়েলা রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করছে, যেভাবে ইয়ামেনের রাজনীতি দীর্ঘদিন সেই সৌদি আরব নিয়ন্ত্রণ করেছিল, এখন পাচ্ছে না, ঠিক এইভাবে বাংলাদেশের সব কিছু ভারত করতে চাচ্ছে। দেশ চল, এর বাইরে অন্য কোনো কিছু হচ্ছে না। তো কাজেই এখানে যে কাজটি
যে আমাদের ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে বা ভারতের সাথে শত্রুতা করতে গেলে ভারত আসলে বাংলাদেশ নিয়ে কী চিন্তা ভাবনা করছে সেই বিষয়গুলো বুঝতে হবে। আজকের দিন পর্যন্ত সেটি হলো ভারতের যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আমি বললাম, তারা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে শেখ হাসিনার প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল তার জমানাতে। আওয়ামী লীগের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল। তারা বিকল্প চেয়েছিল। তারা বিএনপির সাথে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, জামাতের সাথে চেয়েছিল, জাতীয় পার্টি তো তাদের আছেই। এর বাইরে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমেও সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, কিন্তু এটা হয়নি। তারা দেখল যে এই সম্পর্কটার ক্ষেত্রে এত ঝুঁকি তৈরি হয়েছে তাদের জন্য যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ সমস্যাগুলো এগুলো তাদের ভূমিতে চলে যাবে। ফলে তারা ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আবার এই আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে মনোভাব এটা সিমেন্টেড হয়ে গেছে। এবং এখনও পর্যন্ত শেখ হাসিনাকে নিয়ে তারা আসলে কী চিন্তা ভাবনা করছে আমরা এটা বুঝতে পারছি না। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে তারা যে র্যাট এবং ক্যাট খেলছে এতে কোনো সন্দেহ নেই। তারা যখনই বাংলাদেশকে জিম্মি করতে চাচ্ছে, যখনই বাংলাদেশকে ভয় দেখাতে চাচ্ছে, যখনই বাংলাদেশকে বলতে চাচ্ছে যে ডোন্ট গো টু চায়না, এবং বাংলাদেশকে যখন বলতে চাচ্ছে যে ভারতের বাইরে যাবে না, ঠিক সেই সময়টাতে পোর্ট্রেট হিসেবে শেখ হাসিনাকে এই গত 2 বছর যাবৎ সামনে নিয়ে আসছে। কখনো তাকে গুপ্ত রাখা হয়েছে। তার কোনো ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি না। কোনো সভা সমিতি সেমিনারে, এমনকি তসলিমা নাসরিন সেখানে যেভাবে ঘোরাফেরা করছে অতটুকু স্বাধীনতাও তার সেখানে নেই। অথচ তাকে দিয়ে ভারত যখনই মনে করছে, আপনি দেখবেন যে যেই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটা জটিল পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানের কাছে এগিয়ে যায়, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চীনের সাথে তার একটা দহরম মহরম সম্পর্ক তৈরি হয়ে যায়, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমেরিকাকে সে এমনভাবে কাছে টেনে আনার চেষ্টা করে যেখানে ভারতের কোনো দরকার নেই, কিংবা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তুরস্ককে সে কাছে ডেকে নেয়, মধ্যপ্রাচ্য থেকে সে অবাধে সে রেমিটেন্স আনতে চায়, মধ্যপ্রাচ্যের বিনিয়োগ আনতে চায়। ঠিক সেই সময়টাতে ভারত একটা না একটা ঘটনা ঘটবে এবং সেখানে আওয়ামী লীগকে বাংলাদেশের মাধ্যমে মিছিল করাবে, যুবলীগকে দিয়ে মিছিল করাবে, বিভিন্ন জায়গাতে বাংলাদেশে একটার পর একটা অনার সৃষ্টি ঘটনা ঘটবে এবং সরকার তার সমস্ত নর্মাল যে কাজের ধারাবাহিকতা সেগুলো বাদ দিয়ে এই জিনিসগুলো দমন করার জন্য তাদের মাথা খারাপ হয়ে যায়। এবং এই ক্ষেত্রে বাংলাদেশে এখন যারা পলিটিক্যাল পার্টি আছে, সরকারের মধ্যে যারা লোকজন আছে, সংসদের ভিতরে যে সমস্ত লোকজন আছে, তারা যে ভারত দ্বারা প্রলুব্ধ হচ্ছে না, তারা যে ভারত দ্বারা বিভ্রান্ত হচ্ছে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। পৃথিবীর গোয়েন্দা যে কর্মকাণ্ডগুলো হয়, নেটওয়ার্কগুলো হয়, এটা এত জঘন্য, এত বিশ্রী। আপনি চিন্তা করুন যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর আগে তার যে গার্ড, আরজিসি বলা হয় যেটাকে, সেই গার্ডের প্রধানতম কমান্ডার মনে করা হতো, তার মতো দেশপ্রেমিক নাই। সে আয়াতুল্লাহ আলী খামেনিকে জাস্ট শেষবারের মতো তার কপালে একটা চুম্বন দিয়ে ওই রুম থেকে বের হন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে উইদিন 30 সেকেন্ড অথবা 1 মিনিটের মধ্যে সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং ইসরায়েল। এই হলো পৃথিবীর গোয়েন্দা নেটওয়ার্ক। ফলে এই গোয়েন্দা নেটওয়ার্ক যে ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক যে কোথায় কার কাছে কোন অবস্থাতে চলে গেছে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু শুধু লক্ষ্য করেন ইন জেনারেল যে যখন সরকার যে কোনো একটা কর্মে এগিয়ে যাচ্ছে, যে কর্মটা কি না ভারত থেকে তাকে আলাদা হতে, স্বতন্ত্র হতে, স্বাধীন হতে, মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে, অমনি আয়দার আওয়ামী লীগ, আয়দার শেখ হাসিনা, আয়দার যুবলীগ, আয়দার গোপালগঞ্জ, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ের ঘটনা, অথবা জামাত বিএনপির মারামারি, অথবা ছাত্রদল ছাত্র শিবিরের মারামারি, এমন ঘটনাগুলো ঘটছে যে সরকার ওই জিনিস ছেড়ে দে মাকে দেবাচ্ছে ওইগুলো বাদ দিয়ে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এই যে তারেক রহমান সাহেব আমেরিকা যাবেন সেপ্টেম্বর মাসে, আপনি গিয়ে দেখবেন যে এই যে যাওয়ার, উনি যখন যাবেন স্বস্তিতে অন্যখানে বসে কোনো কাজ করবেন এই সুযোগ ভারত দেবে না। একটার পর একটা অনার্স সৃষ্টি তারা করবে। আবার তিনি ফিরে আসবেন, তারপর শেষে যাওয়ার আগে মানে সব জায়গাতেই আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে যেভাবে ভারত এখন কবজার মধ্যে পেয়ে গেছে, এবং এটা দিয়ে তারা যত সহজে বাংলাদেশে তাদের অপছন্দের মানুষদেরকে তারা ভয় দেখাতে পারছে, মোটিভেট করতে পারছে, এবং
ভারতের যে স্বার্থ এখানে তারা সমুন্নত রাখতে পারছে। ফলে এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারত এবং নরেন্দ্র মোদী তারা দিল্লিতে, কলকাতাতে, এই ত্রিপুরাতে যা কিছু করছে এই মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে, যে যাই মনোযোগ করুক না কেন, এই বিষয়গুলোকে আমি একটাও হালকাভাবে দেখি না। ২ নম্বর হলো এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য সরকারের যে প্রস্তুতি থাকা দরকার, আমি ইউনূসের জমানাতেও এই জিনিসটা দেখিনি, আর তারেক রহমান সাহেবের জমানাতেও আমি এই জিনিসগুলো দেখছি না। ফলে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে। রাষ্ট্রের বিধি ব্যবস্থাগুলো দুর্বল হয়ে যাচ্ছে, চেইন অফ কমান্ডগুলো ভেঙে যাচ্ছে, প্রতিটা মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, সবার মধ্যে গল্পগুজব দানা বাঁধছে এবং প্রতিটা মানুষ স্বপ্নবিলাসী হয়ে আতঙ্কিত অনুভব করছে অথবা পুলক অনুভব করছে।